গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। আজকে 5 তারিখ, 5ই জানুয়ারি। সো আজকে সকাল সকাল প্রায় 6:10-15 নাগাদ আমরা রামেশ্বরম এসে পৌঁছেছি। আর এখান থেকে আমরা এখানকার কিছু জায়গা ভিজিট করব, যেমন আছে পঞ্চমুখী হনুমান মন্দির, তারপরে এপিজে আব্দুল কালামের বাড়ি, তারপরে রাম সেতুর যে বন্দরে আছে সেটা, আরও অনেকগুলো প্রায় 10-12টা প্লেস করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, সাপোর্ট করতে থাকো। আগের ভিডিওতে যেমনভাবে সাপোর্ট করেছে তাহলে যেটাই দেখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো আগে চাই যে প্লেসগুলো, সেই প্লেসগুলো দেখে তোমাদের সঙ্গে আবার ডিটেলস শেয়ার করছি। আর ক্যামেরা অ্যালাউড যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, আর অ্যালাউড না থাকলে আমি পরে দেখে এসে তোমাদের সঙ্গে ডিসকাশন করবো, ডিটেলস শেয়ার করবো। সো আগে বেরোই, আর গাড়ি টাড়ি ঠিক করতে গেছে, গাড়ি ঠিক করে আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, মিটিং হয়েছে অলরেডি, আর আমরা ভাড়া কত কী হয়েছে সেটা এখনো জানতে পারিনি, সেটা আমরা হোটেলে এসে জানবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ফার্স্টে আমরা যাচ্ছি বিভীষণ মন্দিরে, ওখানে গিয়ে ওখানকার কথা এবং ডিটেলস শেয়ার করছি তোমাদের সঙ্গে। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি যেখানে রাবণের ভাই বিভীষণের রাজ তিলক হয়েছিল। মানে সো বন্ধুরা, ইনসাইডে ক্যামেরা অ্যালাউড নেই, আউটসাইডে ক্যামেরা অ্যালাউড আছে, সেই জন্য ভিডিও করছি। আর ভিতরে বিভীষণের রাজ্য অভিষেক হয়েছিল যে সময়, সেই সময়কার কিছু দৃশ্য। এখানে একবার রাজ্যাভিষেক হয়েছিল, আর শ্রীলঙ্কায় একবার রাজ্যাভিষেক হয়েছিল, সেটাই হচ্ছে। সবাই দূরবীন দেখছে, শ্রীলঙ্কা দেখা যাবে। সো সেটা দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা। আর এখানে রাজ্যাভিষেক হয়েছিল বিভীষণের, যখন রাবণকে রাম হত্যা করে, তারপরে এখানে অভিষেক করে তাকে আবার লঙ্কায় পাঠানো হয়। সেখানকার এই স্থানে হয়েছিল বলে তাই এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর সেটাই আমরা ভিজিট করতে এসেছি। সো আমি একটু দূরবীন দেখে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। সো বন্ধুরা, আমাদের ফাইনালি এই মন্দিরটা ভিজিট করা হয়ে গেছে, আর আমরা এখান থেকে যাবো ধনুষকোটি। যে 1964 সালে যে সুনামি হয়েছিল, তাতে সেই সুনামির ফলে ধনুষকোটি ধ্বংসাবশেষ কিছু পড়ে আছে। ওখানকার পরিস্থিতি এখন বর্তমানে কেমন আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সো ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে বাকি ডিটেলস শেয়ার করছি। 1967 का बाद 2017 में रोड बनाया, पहला रोड नहीं है, ये पुराना रेलवे स्टेशन। তো বন্ধুরা, এটা হচ্ছে अभी भी इधर 400 घर है, मछुआरा है, बिजली नहीं है इधर, बिजली नहीं है, सब कुछ नहीं है। ये मछली मछली और खाना चावल चाहिए तो रामेश्वरम आना पड़ेगा। তো বন্ধুরা, এটা হচ্ছে ধনুষকোটির সেই অসমাপ্ত ধ্বংসাবশেষ রেল স্টেশন। এটা হচ্ছে এখানকার সবথেকে পুরনো রেল স্টেশন, যেটা 1964 সালে সুনামির কারণে এই স্টেশনটা নষ্ট হয়ে গেছে। আরও সামনে এখানে এখনো 40টা পরিবার বাস করে। এদের খাওয়ার শুধু একটাই জিনিস, মাছ। আর যদি চাল খেতে হয় তাহলে এখান থেকে আবার রামেশ্বরমে যেতে হবে, আবার সেখান থেকে আনতে হবে। তো এটা অনেক পড়ে আছে। যখন সুনামির কারণে রাস্তাঘাট, বাড়ি ঘর, তো এখানকার মানুষ কিছুই ছিল না।
তারপরে 2017 সালে আবার নতুন করে সব কিছু তৈরি করা হয়েছে। এখানকার মানুষরা মাছ যখন ধরতে যায় তখন এরা এখান থেকে টার্গেট করে রাখে। তো এই ছোট ছোট আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো, আর তোমরা সঙ্গে থাকো। আরো নতুন নতুন কিছু ঐতিহাসিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। সামনে যেতে থাকি, তোমাদের সঙ্গে সবটাই করবো। আমরা অলরেডি রামসেতুতে চলে এসেছি, রামসেতু বন্ধন যেটা, এখানে চলে এসেছি। এটা হচ্ছে রামসেতু বন্ধনে, এটা হচ্ছে সমুদ্রের বঙ্গোপসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর আমরা যাচ্ছি পুরো সোজা। আর সামনে লাইট হাউস আছে, ওখান থেকে শ্রীলঙ্কার লাইট দেখা যায় রাত্রে। কেন লাইট হাউসের যখন অন্ধকার হয়ে যায় তখন শ্রীলঙ্কার লাইট হাউসের লাইট দেখা যায়। আর এখানকার লাইট হাউসের শ্রীলঙ্কার লোক দেখতে পারে। দূরবীন দিয়ে যেটা বলে যে মানুষ দেখা যায়, সেটা হয়তো সঠিক কি বেটিং সেটা আমি জানি না। আর যদি ওখানে গিয়ে দূরবীনের মাধ্যমে দেখে জানতে পারি সেটা অবশ্যই জানাবো। আর ওখানে যে দূরবীন দিয়ে দেখলাম ওটার কোনো মানে নেই, ওটা হচ্ছে এখান থেকে যে চর পড়ে গেছে সেটা দেখার জন্যই বেসিক্যালি মানুষকে বোঝানো হচ্ছে। তো যেটাই হোক সেটাই শেয়ার করতে তোমাদের সঙ্গে। আর হচ্ছে এটা রাম সেতু বন্ধন অ্যাট লাস্ট। এখান থেকে এটাই হচ্ছে ভারতের শেষ সীমানা বলতে পারো তোমরা। কন্যাকুমারীতে মানুষরা বলে যে এটা শেষ সীমানা, এটা হচ্ছে ভারতবর্ষের শেষ একটা সীমানা। এখান থেকে কন্যাকুমারী 18-20 কিলোমিটার হয়তো হবে। আর এখান থেকেই সব থেকে কম ডিস্টেন্স হচ্ছে শ্রীলঙ্কার। আর এখান থেকেই রামসেতু, মানে রামসেতু যেটা সংযোগস্থল ছিল, এখান থেকেই শেষ হয়েছে। এখান থেকেই রামসেতু সৃষ্টি, আর এখান থেকেই ধ্বংস। তো এখানে কিছুটা সময় কাটাবো আর তোমাদের সঙ্গে। সো আমরা এখানে কিছুটা সময় কাটাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব এখানকার পরিস্থিতি সম্পর্কে, এখানকার সমুদ্রের ঢেউ, এখানকার ডিটেলস। এখনো পর্যন্ত 2017 সালে এই নতুন রাস্তা হওয়ার পরেও বহু মানুষ এখানে স্নান করতে গিয়ে মারা গেছে। কিন্তু তবুও আমাদের মতন মানুষরা কোনো কিছু মানতে চায় না, বিনা কারণে জলে ঝাঁপ দেয় আর সেখানে তাদের মৃত্যু ঘটে। সো যেটাই হয় সেটা তোমাদের আপডেট দেবো। আমাদের সাথে জুড়ে থাকো। আর নতুন নতুন কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার তো করতে থাকো। সো এখানকার ডিটেলস শেয়ার করছি, নিচে নেমে নিই। তারপরে থেকে মাত্র ডিস্টেন্স 18 কিলোমিটার শ্রীলঙ্কা। সো তোমরা ভাবো আমরা একটা দেশ থেকে আরেকটা দেশের কত কাছে চলে এসেছি। আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এখানকার পরিস্থিতি। তো আর এই কিছুদিনের মধ্যেই কয়েকটি ছেলে, মানে কয়েকজন এখানে মাতব্বারি করে সমুদ্রে গেছিল। আর তাদেরকে শ্রীলঙ্কার পুলিশ অথবা শ্রীলঙ্কার আর্মিরা হত্যা করছে বা গুলি মারছে, ধরে জেলে ভরে দিচ্ছে। তো এবার তাদেরকে কবে কি ছাড়বে সেটা নিয়ে কোনো রেসপন্সিবল পাইনি। আর এখানকার ড্রাইভার আঙ্কেল যেটা বললো সেটা, সো এখানে লাভার সাধ্য দেখিয়ে কোনো লাভ নেই। আর এখানকার পরিস্থিতিটা দেখছি, গোপ্রোর মাধ্যমে যতটা দেখাচ্ছে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হচ্ছে রিয়েল লাইফে। তোমরা অবশ্যই একবার হলেও এসো লাইফে, না হলে অনেকটা বড় একটা জিনিস তোমরা মিস করবে। আর এখান থেকে মাত্র 18 কিলোমিটার দূর আছে শ্রীলঙ্কা, মাত্র 18 কিলোমিটার। যদি সমুদ্রপথ না হতো আর শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যদি এখন ভালো সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই যাওয়া যেত। সো সামনে এগোতে থাকি আর তোমাদের সঙ্গে বাদ বাকিটা ডিটেলস শেয়ার করতে থাকি। তো রিয়েল লাইফে না আসলে এখানকার অনুভূতি তোমরা নিতে পারবে না আর এক্সপিরিয়েন্সও করতে পারবে না। ক্যামেরা দিয়ে হয়তো আমি দেখাচ্ছি। আর এখানকার সমুদ্রটা হচ্ছে 3টে কালারে ডিভাইডেড হয়ে গেছে অলরেডি। একটা স্কাই ব্লু, একটা ব্লু আর একটা সি গ্রিন, 3টে কালারে রয়েছে। আর পুরো একদম মেন পয়েন্টে যায়, তারপরে তোমাদের সবটাই শেয়ার করবো। সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি। এখানে এরা এখানে কিছু ফটোশুট করবো। সো
এখানে এসে যা এনজয় হচ্ছে রিয়েল লাইফে না আসলে কেউ বুঝতে পারবে না। এখান থেকে ড্রোন শট, অমায়িক ড্রোন শট হবে, আর তোমরা দেখলে মজাও পেতে। কিন্তু আপাতত আমার কাছে ড্রোন নেই, সেই জন্য গোপ্রোর মাধ্যমে দেখে নাও। তো এটার জন্য এত দূর আসা, আর এটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারে তাহলে আর কি হলো। সো দেখো, তোমরা একটু এনজয় করো এই জায়গাটা। সো বন্ধুরা, ফাইনালি আমাদের এখানটা ভিজিট করা হয়েছে। এখান থেকেই গাড়িগুলো টার্নিং হয়ে সব ব্যাকে চলে যায়, আর এখানে এক্সপ্লোর করা হয়ে গেছে অলরেডি। আর আমরা এখান থেকে দেখি কোন নেক্সট প্লেসে কোথায় যাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অসাধারণ একটা জায়গা, আর তোমরা যারা এখনও আসোনি অবশ্যই একবার এসেও ঘুরে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে এখানকার মর্মটা। আর রিয়েল লাইফে যতটা দেখে আনন্দ, যতটা ফিলিংস করে আনন্দ, যতটা এক্সপিরিয়েন্স করে আনন্দ, সেটা কোনো সময় গোপ্রোর মাধ্যমে আসবে না। গোপ্রোর মাধ্যমে হচ্ছে শুধু তোমাদেরকে একটু বুঝিয়ে বলা, আর কিছুই না, আসার জন্য এক্সপোজ করা। সো একবার হলেও এসো, জায়গাটা খুবই অসাধারণ, অসাধারণ একটা জায়গা। সো একবার হলেও এসো। দেখি নেক্সট স্টপেজ কোথায় হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সো আগে যাই অটোতে গিয়ে তারপরে তোমার সঙ্গে বাদ বাকি ডিটেলস শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা এপিজে আব্দুল কালামের বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে প্রপারলি মার্কেট, আর এর বাইরে আছে, এর ওই সাইডে আছে বাড়ি। সেটা যদি ভিজিট করা যায় অবশ্যই ভিজিট করবো। সো যেটাই হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এটা হচ্ছে কালামের বাড়ি। এই বাড়িতে অনেক বছর ছিল। তো যেগুলো অ্যালাউড দিয়ে থাকে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। আর চারদিকে সো বন্ধুরা, আমরা রাম মন্দিরে এসেছি। এটা হচ্ছে এখানকার রাম মন্দির, আর রাধাকৃষ্ণ মন্দির। আর ডান সাইডে আছে রামকুণ্ড, মানে এটা হচ্ছে রামকুণ্ড। এটা হচ্ছে রামকুণ্ড, আর আমাদের হচ্ছে রামকুণ্ড। যখন বৃন্দাবনে আসে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তেমনই রামকুণ্ড। এখান থেকে সবাই জল মাথায় দিয়ে তারপরেই মন্দিরে প্রস্থান করে। তো আমিও করে দিই। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, নীরব। তো বন্ধু, এটা হচ্ছে রাম মন্দির। আর যার ভিতরে কোনো দর্শন দেখায়। মন্দির বেসিক্যালি টাইম হয়ে গেছে অলরেডি। সো তাড়াতাড়ি একটু ঘুরে নিই, তারপরে পরিক্রমা করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সো মন্দির বেসিক্যালি বন্ধ হয়ে গেছে, কিন্তু দরজা খোলা আছে। সো বেসিক্যালি এখানে রাম, লক্ষ্মণ, সীতার পুত্র রয়েছে। সো বন্ধুরা, এখানে বেসিক্যালি এখানে রাম, সীতা, লক্ষ্মণ আছে। আর এখানে হাজারো মূর্তি করা আছে, নাগ মূর্তি বেশিরভাগ।
সো এখান থেকে দেখি নেক্সট স্পট কোথায় যায়। আর এখানে পরপর 3টে মন্দির আছে একই জায়গায়, 3টে প্লেস আছে। সো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে বাকি ডিটেলস শেয়ার করছি। এখানকার বেসিক্যালি এই প্রসেসটা দেখিয়ে নিলাম। আর এখানে কোনো নতুন কোনো ঘটনা জানতে পারিনি এখানকার বিষয়ে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। সো এটা হচ্ছে চোদ্দটা জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে অলরেডি, 14টা ভিজিটিং প্লেস। আর একটা প্লেস বাকি আছে রামেশ্বরের, যেটা মেন মন্দির, বড় মন্দির, সেই মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, 4টের পরে আবার খুলবে। তো বিকেলে যখন আমরা আবার বেরোবো তখন তোমাদের সঙ্গে আপডেট দেবো ওই মন্দিরটার ব্যাপারে। আর বললো এখান থেকে ওই মন্দিরটা যেতে 6 টাকা করে বাস ভাড়া নেয়, লোকাল বাস, যেটা এখানকার স্ট্যান্ডার্ড বাস, সেই বাস ভাড়া 6 টাকা করে নেয়। So, যেটাই হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আপডেট দেবো। তো এখন রুমে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, রেস্ট নিই। আবার 1 ঘন্টা পরে এখান থেকে বেরোবো, বেরিয়ে ওই মন্দির ভিজিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে হয়তো মোবাইল অ্যালাউড নেই, কেন এখানে ছোটো ছোটো মন্দিরগুলো যখন অ্যালাউড নেই তখন ওই মন্দিরেও হয়তো অ্যালাউড নেই। তো 4টের সময় যখন বেরোবো তারপরে তোমাদের সঙ্গে বাকিটাও আপডেট দিচ্ছি, কেন 4টের সময় রামেশ্বরের সেই মন্দিরটা ওপেন হবে আর তখন খুলবে। আর তখন দেখবো যদি মোবাইল অ্যালাউড থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না অ্যালাউড থাকে তাও শেয়ার করবো। আমি ওখান থেকে দেখে এসে ওখানকার ডিটেলস কখন কী খোলে কী বন্ধ হয় সবটাই বলবো। আর এখানে আমাদের অটো ড্রাইভার দাদা বললো কি 6 টাকা করে পড়বে পার হেড, ওখানে লোকাল বাস, এখানকার যে লোকাল বাস সেই লোকাল বাসে যেতে। তো এখন রুমে যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার কথা কন্ট্যাক্ট করছি বিকেল 4টের সময়।